So guys, welcome to The Cold Face Studio. আজকে আমরা যার সাথে কথা বলবো আমরা অনেকেই তাকে চিনি, আমাদের শ্রদ্ধেয় শামসুদ্দিন স্যার। সো স্যার অলরেডি অনলাইনে আছেন। আজকে নেটওয়ার্কটা খুব একটা ভালো না। তো মানে মাঝে মাঝে একটু ঝামেলা হইতে পারে, তো সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু আমরা করার চেষ্টা করি। আজকে আমাদের বিষয় হচ্ছে ক্যারিয়ার ইন সিরামিক টাইলস ইন্ডাস্ট্রি। ওইটা সম্পর্কে আমরা জানবো, আর আনুষঙ্গিক কোনো অনেক ব্যাপারে আমরা জানবো। প্লাস হচ্ছে যে আপনারা যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর লাইভটা শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ওকে, লেটস গো ফর ইট দেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছে? তোমরা কেমন আছো? ইনশাআল্লাহ আশা করি সবাই তো ভালো আছে, কারণ এখন তো করোনার সময় কতটুকু মানুষ ভালো থাকে সেটা তো বোঝাই যায়। হ্যাঁ, রাইট। স্যার আমরা যে ব্যাপারে আসলে মানে আপনাকে তো আগেই বলছি যে আমরা এখানে একটা ক্যারিয়ার ব্যাপার নিয়ে আলোচনা করি। আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি, আপাতত আমরা এখন সিরামিক ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বলতেছি। যেহেতু আপনি টাইলস সেক্টরে আছেন, আমরা আজকে আপনার কাছ থেকে ওই টাইলসের ওই সেক্টর সম্পর্কে জানবো। তো আপনার যে মানে অনেকেই আপনার সম্পর্কে জানে, বা অনেকে আছে যে আমাদের যারা এখন স্টুডেন্ট আছে অলরেডি, ওরা অনেকে আপনাকে চেনে না, বা আপনার অনেকে আপনাকে জানে না। কেউ কেউ হয়তো বা জানে বড় ভাইদের মাধ্যমে। তো আপনি যদি একটু আপনার কাজের পরিধিটা একটু আমাদেরকে বলতেন আর কি। ওকে, থ্যাংক ইউ। প্রথমেই ছোট করে আমার পরিচয় দিয়ে দিই। আমি মোহাম্মদ শামসুদ্দিন, হোম ডিস্ট্রিক্ট ঢাকা, ঢাকার ছেলে। আর আমাদের প্রাণপ্রিয় ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স থেকে আমি আহ, 1991-92 ব্যাচের ছাত্র ছিলাম। তো ওখান থেকে পাশ করার পর আমার ক্যারিয়ার শুরু করি প্রথম ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি দিয়ে 1996 থেকে। তারপর 2000 সাল থেকে আরেকে সিরামিকে ছিলাম 2006 পর্যন্ত। 2006 এর পর থেকে আমি গ্রেট ওয়াল সিরামিকের সাথে যুক্ত ছিলাম 2016 পর্যন্ত। এরপর আকিজ সিরামিকে ছিলাম 2016 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে আমি বিএইচএল সিরামিক ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডিজিএম টেকনিক্যাল হিসেবে কর্মরত আছি। আর সিরামিক ক্যারিয়ার এবং আমার কর্মপরিধি বা আমার যেটা করা সেটা যদি বলতে চাই তাহলে বিং অ্যাজ এ ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার এই হিসেবে প্ল্যান্টের সব কিছুই তদারকি করতে হয় এবং সব কিছুর জন্য রেসপন্সিবিলিটিটাকে শো করতে হয়। অফকোর্স কোর পার্ট যেটা সেটা প্রোডাকশন ছাড়া ফ্যাক্টরি তো ক্যারি অন বা প্রোডাকশন ছাড়া ফ্যাক্টরিকে তো আগায় নেওয়া সম্ভব না। আগে তো উৎপাদনটাকেই আগে সবার আগে রাখতে হবে। এর সাথে সাথে আদার্স যেই পার্টগুলো আছে অর্থাৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব কিছুই দেখতে হয়। যেমন র মেটেরিয়াল সেক্টর আছে, তারপর ডেভেলপমেন্ট পার্ট আছে, ইভেন কিছু কমার্শিয়াল পার্ট আছে, স্পেয়ার পার্টস থেকে শুরু করে আদার্স পার্ট আছে। এর সাথে সাথে আপনার আমাদের একটা ফরেন ডিলিংস বা ফরেন একটা টেকনিক্যাল যেই সাপোর্ট যে সমস্ত সাপ্লায়ার বা যে সমস্ত কান্ট্রির ম্যাটেরিয়ালস মেশিন ইউজ করি তাদের সাথেও একটা টেকনিক্যাল একটা কোলাবোরেশন বা টেকনিক্যাল একটা টাচ থাকতে হয়। এগুলাকেও সমন্বয় করতে হয় বা এগুলাও আমাদের পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে এগুলাকেও আমাকে লিড দিতে হয়। অনেক 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 দায়িত্ব, অনেক অনেক দায়িত্ব। সামনে যারা এই পর্যায়ে যাবে, তারা এখনই চিন্তা করতেছে যে হ্যাঁ, এখন থেকে এগুলোকে আমাকে ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ স্যার। রাইট, রাইট। প্রস্তুতিটা এভাবেই নিজেকে করে তৈরি করে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রস্তুতিটা তো এভাবে সবাই একেবারেই প্রথম থেকেই হবে না, মেন্টালিটা এরকম রাখতে হবে। কোনো কিছু করতে হলে কোনো একটা পর্যায়ে আসতে হলে প্রথমে আমাদের মেন্টালিটি, আমাদের অ্যাটিটিউড এবং আমাদের প্যাশন এটাকে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে পুঁজি করে নিয়েই সাহস রেখে সামনে আগাইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সত্যি কথা স্যার, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য। আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে
আমাদের স্টুডেন্টদের সিরামিক টাইলস সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য কি কি করা উচিত, মানে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, বা কোন জায়গা থেকে আপনার মনে হয় যে শুরু করলে একটা ভালো ক্যারিয়ার, মানে সিরামিক টাইলস ইন্ডাস্ট্রিতে একটা ভালো ক্যারিয়ার গড়া সম্ভব? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলবো সব জায়গাতেই সব বিষয়ের ওপর, বিশেষ করে একাডেমিক্যাল এবং থিওরিটিক্যাল যেই সিলেবাস বা যেই আমাদের কোর্সগুলো আছে সেইগুলোকে খুব মনোযোগ। হ্যাঁ, ইয়েস, আই এম ক্লিয়ার। স্যার বলেন বলেন, হ্যাঁ। একাডেমিক্যাল কোর্সগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে খুব ভালোভাবে রপ্ত করা, প্রথমেই ওই পড়া থিওরিটিক্যাল এগুলো বাদ দিয়ে প্র্যাকটিক্যাল বা আদার্স চিন্তা ভাবনা, যারা ইনস্টিটিউটে আছে তাদের কথা বলতেছি, ওই দিকে এখনই মনোনিবেশ না করা, মনোযোগটা না দেওয়া, ওইটাকে আগে করতে হবে। দেখো, আমি যদি ভালো করে একটা মেইল লিখতে যাই বা আমি একটা চিঠি লিখতে যাই, হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে ভাষাগুলো লিখতে গেলে আমাকে আগে শব্দ চয়ন, আগে শব্দটা শিখতে হবে। অক্ষর জ্ঞান আগে থাকার পরই তো আমি সেন্টেন্স তৈরি করব, তারপরে আমি একটা সুন্দর চিঠি বা একটা মেইল যেটাই বলি আমি লিখতে পারবো, আমার ভাবের আদান প্রদানটা করতে পারবো, অর্থাৎ আমার এক্সপ্রেশনটাকে আমি প্রকাশ করতে পারবো। তো ওই যে অক্ষর জ্ঞানের কথা বললাম, সেটাই হলো আমাদের ইনস্টিটিউট সিরামিকে। অক্ষর জ্ঞান অর্থাৎ থিওরিটিক্যালি সিলেবাস যেটা করাচ্ছে, সেটা যেটা বোঝাচ্ছে, সেটাকে মনোযোগ দিয়ে পড়া। আমি যদি সরেও না রেখি, না বুঝতে পারি বা না জানতে পারি, তাহলে আমার কথাটা আমি লিখতে পারবো না। ওই সরেওটাই হলো আমাদের সিরামিক, আমাদের প্রাণপ্রিয় ইনস্টিটিউট। ওখানকার যা আছে এগুলাকে খুব মনোযোগের সহিত, খুব কোনো রকম ফাঁকি ঝুঁকি না দিয়ে একেবারে মানে ডেডিকেটেডলি ওইগুলোকে শেখা। কি শিখাচ্ছে, কি আমি ব্যক্তিগত জীবনে পাবো আর পাবো না, এইগুলো নিয়ে এখন না ভাবা, ওগুলোকে আগে শেখা, ওগুলোর উপর দাঁড় করে, ওগুলোর উপর বেস করেই পরবর্তী স্টেপে তারপর বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন ধাপ আছে, ওইগুলাতে তখন ওই জিনিসটাকে কাজে লাগিয়ে সামনে আগে যাওয়া যাবে। যারা সিরামিক বিশেষ করে টাইলসে ক্যারিয়ার করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ইনস্টিটিউটে যেই পড়াশোনা যেটা করাচ্ছে, এটা মানে মোর দেন এনাফ এই ক্যারিয়ার শুরু করার জন্য ওইটাকে মনোযোগ দিয়ে খুব খুব ভালোভাবে ওইটাকে রপ্ত করা। এরপরে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ফিল্ডে আসার আগে বিভিন্ন রকম কিছু মানে প্রিপারেশন আছে, সেইগুলোকে তার সাথে যোগ করে আসলে সে অবশ্যই ভালো করতে পারবে। হ্যাঁ, সে আসলে দেখা যায় যে মানে আমাদের আমাদের ছেলেরা এই সময় এসে এই কমপ্লেন গুলো খুব বেশি করে যে ইনস্টিটিউটে এমন কিছু শেখানো হয় এটা আমাদের প্র্যাকটিক্যালে কোনো কাজে লাগে না। কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু সবকিছু আমাদের ইনস্টিটিউটে শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আসলে হাতে খড়ি, অনেক ভালোভাবে ওখানে অনেক কিছু আছে, কিন্তু আমরা আসলে ওই বইয়ের শেষ পর্যন্ত কোনোদিন পড়ি না। শেষ পর্যন্ত না পড়ে আগে একটা মন্তব্য করে ফেলি যে রাইট। হ্যাঁ এটা তো আসলেই কিছুই না। এই জিনিসটা আসলে আমাদের চেঞ্জ হওয়া দরকার। আমার সাথে অনেক ছোট ভাইয়ের সাথে কথাবার্তা হয় যারা এখন পড়াশোনা রাইট। করে ইনস্টিটিউটে, ওদের এই সমস্যাটা আছে যে আসলে এখানে তো কিছু শেখানো হয় না, আপনারা যা করছেন অনেক ভালো ত্যাগ ছিলেন। করতে হবে, ত্যাগ করতে হবে। হ্যাঁ, তো এইটা আসলে, এই যে আপনি কথাটা যা বললেন যে ওই ওই জিনিসগুলো শেখা, ওই জিনিসগুলোর বইয়ের শেষ পর্যন্ত আমরা আসলে কজন যে যাই সেটা একটা বড় ব্যাপার। আমাদের বেলায় যে সিলেবাস ছিল, আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের বেলায় যে সিলেবাস ছিল সেই সিলেবাসের থেকে এখনকার সিলেবাস কোনো অংশেই কম না, বা এখনকার এই সমস্ত যেই সিলেবাস আছে সেই সিলেবাসে কোনো অংশ বাদ দেওয়া হয়নি, বরঞ্চ যোগ করা হয়েছে, অ্যাড করা হয়েছে। সো আমাদের সময় আমরা অনেক বেশি পড়তে পারছি, জানতে পারছি, আর এখন অনেক কম হচ্ছে। আমি এটার থেকে ডিফার করলাম, এই মতটা বা এই মন্তব্যটা ঠিক না। সেটাই। স্যার, আমাদের আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে প্রযুক্তির দিক থেকে আমাদের বর্তমান ফ্যাক্টরিগুলোর অবস্থান কতটুকু, মানে এগুলা কি ইন্টারন্যাশনাল মানের এখন হয়েছে? ধরেন যে বাংলাদেশে এখন টেবিলওয়্যার ইন্ডাস্ট্রি এক্সপোর্ট হয়, টাইলস ইন্ডাস্ট্রি কি এই এক্সপোর্টের কাছাকাছি যাবে, বা এই এই ব্যাপারে আপনার কি মন্তব্য? হ্যাঁ, আমি এক কথায় বলবো, টাইলস ইন্ডাস্ট্রি বর্তমানে যেগুলো আছে এর মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে, বেশ কিছু বলতে প্রায় অধিকাংশ ইন্ডাস্ট্রি
এক্সপোর্ট করার ক্ষমতা রাখে। ইভেন আমি যখন আরএকে সিরামিক ছিলাম, আরএকে সিরামিক থেকে আমরা কিন্তু টাইলস এক্সপোর্ট করেছি আমার সময়। এবং আমি গ্রেট ওয়াল সিরামিক ছিলাম, গ্রেট ওয়াল সিরামিকও টাইলস এক্সপোর্ট করেছে। তো টাইলস এক্সপোর্ট করার মতো যেই মান এবং যে ধরনের ক্রাইটেরিয়া থাকা দরকার আমাদের দেশের বেশ অধিকাংশ টাইলস ইন্ডাস্ট্রি সেগুলো মিট আপ করতে সক্ষম, এবং যে কোনো অবস্থাতে টাইলস যে কোনো মুহূর্তে টাইলস এক্সপোর্ট করতে পারে সেই ক্ষমতা সেই সক্ষমতা আছে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো। আর প্রযুক্তির দিক থেকে বলবো আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের দেশে বর্তমানে বেশ কিছু ইন্ডাস্ট্রি, আমি যদি নাম বলতে বলো তাহলে বলতে পারি গ্রেট ওয়াল সিরামিক আছে, আকি সিরামিক আছে, আরএকে সিরামিক্স আছে। এরা কিন্তু ইভেন মিড সিরামিকও আছে। এরা কিন্তু আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বা একটা রেগুলার বেসিসই তারা কিন্তু তাদের মেশিন বা তাদের যে সমস্ত আপডেটেড ভার্সন যেই ইয়েগুলো আসতেছে, প্রযুক্তিগুলো আসতেছে মেশিনে, সেগুলো কিন্তু তারা কিন্তু আপডেট করে যাচ্ছে। তো এই দিক থেকেও আমাদের দেশের বেশ অধিকাংশ কোম্পানি কিন্তু বেশ সজাগ, এবং তাদের কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা আছে, এবং তারা ফুল অ্যাক্টিভিটিস এর মধ্যেই আছে। তাইলে স্যার এই এক্সপোর্টটা হচ্ছে না কারণ শুধু আমরা দেখতেছি টেবিলওয়্যার এক্সপোর্ট হচ্ছে, বাংলাদেশ থেকে টাইলস হচ্ছে না, তারপরে স্যানিটারি ওয়্যার এটাও এক্সপোর্ট হচ্ছে না, এইগুলো আসলে এর মূল কারণটা কি? এর মূল কারণটা হলো র মেটেরিয়ালস। আসলে টাইলস তৈরি করতে যেই সমস্ত র মেটেরিয়ালস গুলো আমাদের ব্যবহার হয় বা যেগুলো একেবারে অতি প্রয়োজনীয়, এর আহ, প্রায় বলতে পারি কোনো কিছুই আমাদের দেশে অ্যাভেলেবেল না। অলমোস্ট সবগুলোই বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে তারপর টাইলস তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে এটা করে তারপর টাইলসের যেই গ্লেজ পার্ট এবং কালার পার্ট যেগুলো আছে, প্রিন্টিং কালার পার্ট যেগুলো আছে, এগুলো অল ইম্পোর্টেড আইটেম। সো এগুলো করে নিয়ে এসে টাইলস তৈরি করে এক্সপোর্ট মার্কেটে যেই রেট বা আমাদের যেই কস্টিংটা হয়, এই কস্টিংটা এক্সপোর্ট মার্কেটে গিয়ে আদার্স যেই কম্পিটিটর আছে তাদের সাথে প্রাইস কম্পিটিশনে আসলে কম্পিট করাটা খুব মুশকিল হয়ে যায়, বা বেশিরভাগ সময় আমরা অতটা আর সামনের দিকে থাকতে পারি না। এই একটা বড় বাধা। আর এছাড়াও যে আরো আমি মনে করি যেটা আছে যে আমাদের দেশে এই মুহূর্তে টাইলস ইন্ডাস্ট্রি যে কয়টা 22টা অন অপারেশনে আছে, আরো আসতেছে পাইপলাইনে 10-12টা আছে। তো এইগুলো যারা প্রোডাকশন যতটুকু যার ক্যাপাসিটি থেকে সবাই কিন্তু বছর ক্যাপাসিটি ইনক্রিজ করতেছে। তো যাই হোক, তারপরও যতটুকু ক্যাপাসিটিতে যে আছে সবার সব ক্যাপাসিটি নিয়েই কিন্তু লোকাল ডিমান্ডটাকে ফিল আপ করে চলছে এখনো। এখনো আমাদের লোকাল ডিমান্ড পুরোপুরি শেষ হয়ে এমন পর্যায়ে আসেনি যে আর পারছে না। হয়তো এরকম কোনো সময় বা কোনো একটা পর্যায়ে যদি চলে আসে তাহলে এক্সপোর্ট নিয়ে সিরিয়াসলি ভাবা সময় আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে একটা ছেলে প্রশ্ন করলো, ওর নাম হচ্ছে মেহেদী আহমেদ শুভ, যে টেবিল ওয়্যার যারা ল্যাবের থেকে কাজ করে আসে, তারা টাইলস ওয়্যারের ল্যাবরেটরিতে কাজ পায় না, তাদেরকে নেওয়া হয় না, এর 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 রিজনটা কি হইতে পারে স্যার? হ্যাঁ, আমি বলবো এটা মানে যেই ইন্ডাস্ট্রিতে বা যারা নিয়োগের যে প্রক্রিয়াটাতে উনি ওই ছেলেটা যে পর্যায়ে ফেস করছে সেটার কন্ডিশন দেখতে হবে। হয়তো এক্সপিরিয়েন্সটা চাইছে হলো টাইলস ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে হয়তো বা উনি টেবিলওয়্যারের এক্সপিরিয়েন্সটা দিয়ে উনি এটাকে ফেস করছে। সেক্ষেত্রে হয়তো বা প্রায়োরিটির পর্যায়ে উনি হয়তো বা মানে সেকেন্ড বা থার্ড প্রায়োরিটিতে চলে গেছে, এরকম হইতেও পারে। তবে ইন বেসিক্যালি একেবারে মানে জেনারেল কন্ডিশনে বলবো টাইলস ইন্ডাস্ট্রিতে ল্যাবরেটরি এক্সপেরিয়েন্স পারসন টেবিলওয়্যার থেকে আসলে তাদেরও সুযোগ আছে, কারণ যে সমস্ত টেস্ট এবং যে সমস্ত নর্মস গুলো মেনটেন করা হয় টেবিলওয়্যারে, এর অনেক অনেক অংশ বা অনেক কিছুই টাইলসে কমন, এবং টাইলসে এগুলো আমরা ফলো করে থাকি। আচ্ছা আচ্ছা। এখন এই স্যার যেহেতু আমরা মানে নিয়োগের কাছে আসছি, এখানে নিয়োগের জন্য একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশে ধরেন যে যখন আমরা পাশ করে বের হই, ধরেন আমি এখন অষ্টম সেমিস্টার পাশ করে বের হইলাম, আমার হাতে একটা সিভি আছে, আমি অষ্টম সেমিস্টার শেষ করছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, আমি একটা ফ্যাক্টরিতে গেলাম জবের জন্য, অ্যাপ্লাই করলাম। এখন যে কোনো একটা ডিপার্টমেন্টে মানে খালি থাকলে ওখানে আমাকে দিয়ে দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় না, বা এখানে কোনো কোনো মানে কি বলা যায় যে আমাকে
প্রমাণের, আমি যে কাজটা পারি সেটা প্রমাণের কোনো সুযোগ থাকে না যে আমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাই বা আমার আসলে ইন্টারেস্টটা কোন ডিপার্টমেন্টে। এই জিনিসটা কি আপনার মনে হয় না যে বাংলাদেশে একটু ঠিক হওয়া দরকার? যে না, আসলে আমাদের উচিত যে একটা মানুষকে পরীক্ষা করা যে এই আসলে কোন ডিপার্টমেন্টে ভালো, তারপরে সেখানে তাকে দেয়া। হ্যাঁ, এটা আসলে নিয়োগ পর্যায়ের প্রথম পর্যায়ে আমাদের দেশে এই কালচারটা এখনো গড়ে ওঠেনি। এটা হওয়া উচিত, ঠিক আছে। তবে এখনো গড়ে ওঠেনি। এই ধরনের প্র্যাকটিসটা আমাদের কোনো ইন্ডাস্ট্রিতেই নেই। আর যেহেতু প্রাইভেট সেক্টর ফ্যাক্টরি, এখানে আসলে সব ডিপার্টমেন্টেই লোক বলের একটা আ মানে আ মানে মিনিমাম পর্যায়ে রাখার চিন্তাভাবনা ম্যানেজমেন্টের পক্ষ থেকে থাকে। অনেক অতিরিক্ত লোক কোনোভাবে কেউই আসলে অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে আ ওর ইন্টারেস্ট যদি আমরা জানতে চাই, ধরো একটা ছেলেকে বডি প্রিপারেশন সেকশনে দেওয়া হলো, কিন্তু তার ইন্টারেস্ট ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে ওই মুহূর্তে হয়তো ফিল আপ, হয়তো ওই মানে ওই মুহূর্তটায় রিকোয়ারমেন্ট এর কোনো দরকার নাই। কিন্তু তখন ওই ছেলেটা যদি ল্যাবরেটরিতে ইন্টারেস্টেড হয়, তাহলে তাকে ওয়েট করতে হবে। তাইলে তাকে হয়তোবা দেখা যাবে যে ওই মুহূর্তে তার জবটাই হয়তোবা হলো না, বা ওয়েটিং এ চলে গেল সে। তো সেই ক্ষেত্রে তার কিন্তু জবটাও দরকার। সে কিন্তু আসলে জবের জন্য সে কিন্তু এপ্লাই করে বা ইন্টারভিউ ফেস করে বা যেভাবেই হোক একটা প্রক্রিয়ার মাধ্যমে আসলো। তার প্রথমত তার আগে জব দরকার। তারপরে হলো তার চয়েস, যে ডিপার্টমেন্ট চয়েস। তো সেক্ষেত্রে আগে জবটাকে প্রায়োরিটি রাখা উচিত। তারপরে ডিপার্টমেন্ট চয়েসটা সেকেন্ডলি আসলে ভালো হয়। এবং সেক্ষেত্রে সে যদি মানে সিরিয়াসলি এবং অনেস্টলি সে যদি ডেডিকেটেড হয় ওই ল্যাবরেটরি ডিপার্টমেন্ট অথবা অন্য কোনো ডিপার্টমেন্টের প্রতি, ওখানে ঢুকেও তার বস অথবা ম্যানেজমেন্টকে তার ইচ্ছার কথাটা প্রকাশ করতে পারে। এবং এটা পরবর্তীতে এভাবে বিবেচনাও করা যায়। আমি আমার ক্যারিয়ারের আমি ২ টা ইন্ডাস্ট্রিতে আমি নিজেই করে আসছি। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ইন্টারচেঞ্জ করছি। অর্থাৎ সেম লেভেলের শিফট ইনচার্জ বা অফিসারকে বডি প্রিপারেশন থেকে দেখা গেছে গ্লেজ লাইন ডিপার্টমেন্টে চেঞ্জ করা, এবং গ্লেজ লাইন ডিপার্টমেন্ট থেকে দেখা গেছে ল্যাবরেটরি ডিপার্টমেন্টে চেঞ্জ করা। আমি কিন্তু করে আসছি। সো এইটা খুব স্লো হলেও হচ্ছে। কিন্তু জিনিসটাকে এভাবে আমার মনে হয় ক্যারি অন করলে বা সামনে আগায় নিয়ে আসলে হয়তো আস্তে, আস্তে এটা পুরোপুরি আমাদের একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে। আচ্ছা, না স্যার, এই প্র্যাকটিসটা তো আমাদের মানে আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা উচিত যে আসলে একটা মানুষ, একটা ছেলে যখন পাশ করে বের হয় তার কোন সাইডে সে বেশি ইন্টারেস্টেড। কেউ আছে যে টাইলসের ডিজাইনিং অনেক, মানে তাদের কাছে ভালো লাগতে পারে। মানে এরকম একটা পরীক্ষার কোনো ব্যবস্থা কি করা যায় মানে নিয়োগের আগে, যে আসলে তুমি কোন জিনিসটা ভালো পারো বা করতে ইন্টারেস্টেড, এরকম কোনো পরীক্ষা? এটা সব ক্ষেত্রে পুরোপুরিভাবে মেইনটেইন করাটা খুব মুশকিল। একটা নতুন ইন্ডাস্ট্রি যদি নতুন একেবারেই ফ্রেশলি যদি চালু হয়, সেক্ষেত্রে সব ডিপার্টমেন্টের সব সেক্টরের লোক দরকার হয়। সেক্ষেত্রে হয়তোবা এই জিনিসটা কিছুটা অ্যাপ্লিকেবল। আর রানিং কোনো ইন্ডাস্ট্রিতে আসলে তো আ সব ডিপার্টমেন্টের লোক বা রিকোয়ারমেন্ট একযোগে নাও থাকতে পারে। বিভিন্ন ডিপার্টমেন্টের বা ২-১ টা ডিপার্টমেন্টের হয়তোবা রিকোয়ারমেন্ট আছে। সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের লোককেই আসলে প্রায়োরিটি দেওয়া হয় বা এক্সপেরিয়েন্স এর বেসে তাকে আগায় রাখা হয়। আচ্ছা, আচ্ছা। তো এক্সপেরিয়েন্স এর কথা যেহেতু আমরা আসলাম এখানে, আমি আমি এই যে আইবুলি স্যারকে একটা প্রশ্ন করছিলাম যে স্যার, আম, ধরেন আমরা যারা ইয়া করি এই যে 1 মাস মানে 6 মাস যে আমাদের মানে ফ্যাক্টরি অ্যাটাচমেন্ট গুলো করা হয়, তো এই 6 মাসের ভিতরে একটা মাস যদি আমাদেরকে দেশের বাইরে পাঠানো হয়তো, যে কোনো এক দেশে, সেটা ইন্ডিয়া হইতে পারে বা ইন্দোনেশিয়া হইতে পারে, থাইল্যান্ড হইতে পারে, ছোটখাটো অনেক বড় দেশে ইউরোপ কান্ট্রিতে বা ফার্স্ট ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া কানাডার কথা আমি বলতেছি না, এরকম ইন্দোনেশিয়াতে অনেক ইন্ডাস্ট্রি আছে, সিরামিক ইন্ডাস্ট্রি আছে, থাইল্যান্ডে আছে, ইন্ডিয়াতে আছে, তারপরে মালয়েশিয়াতে আছে। 1 মাসের একটা অ্যাটাচমেন্ট যদি করানো হইতো, আমরা হয়তো বা যে জিনিসগুলো আমরা জানতেছি এখন এর থেকে আরো বেশি জানতাম, বা আমাদের মানসিকতার হয়তো বা কিছু পরিবর্তন হইতো। তো এই ব্যাপারটাকে স্যার আপনি কি সাপোর্ট করেন, নাকি আপনার এক্ষেত্রে অন্য কোনো মতামত আছে? না, আমি ব্যাপারটাকে পুরোপুরি সাপোর্ট করি। আমি সহমত। তবে স্যার যেটা বলছে এর সাথে আমিও আমার পরবর্তী মতামত বলতে চাই। সেটা হলো যে আসলে কিছু আ আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু আ আ মানে অ্যারেঞ্জমেন্টাল কিছু প্রবলেম আছে আমি মনে করি। কারণ ইনস্টিটিউট থেকে যখন এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, উদ্যোগটা একেবারে মানে নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ এবং খুবই সময়োপযোগী উদ্যোগ। বাট ওইখানে কিন্তু ১-২ টা ছেলে থাকবে না। একটা ব্যাচের একটা সেমিস্টারের একটা ব্যাচের ছেলে মিনিমাম তো ৩০-৪০ একেবারেই এর কমেও হবে না।
তো আসলে এতগুলো ছেলেকে অ্যাকুমুলেট করে ফরেন অ্যাব্রোডে একটা এই ধরনের ইয়ে করাটা এটা খুব আমাদের লাভবান। দেশের প্রেক্ষাপটে একটু জটিল। অন্য দেশের ইয়েতে এটা কোনো বিষয় না, কিন্তু আমাদের দেশের হুম। প্রেক্ষাপটে আসলে খুব জটিল। এর সাথে আসলে ফিনান্সিয়াল কিছু কিছু ব্যাপারও রিলেটেড আছে। যেহেতু ১ মাসের একটা ব্যাপার বা প্রস্তাবনাটা আসতেছে। সেটাও আ আ আসলে এখানে অ্যাডজাস্টেবল, মানে অ্যাডজাস্ট করতে হবে। তো এই সবকিছু মিলিয়ে তারপরও আমি এই প্রস্তাবের পক্ষে আছি। এই প্রস্তাবের বিপক্ষে না। আমি চাই এবং মনে করি এই ধরনের একটা উদ্যোগ যদি এখন আমরা আ মানে বলা শুরু করছি বা আমরা এই প্রস্তাবটাকে আমরা সমর্থন করে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। এইটা মানে যদি বাস্তবায়ন হয় ২, ৪, ৫ বছরের মধ্যে, তাহলেও আমি মনে করি যে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আর এখন এই প্রস্তাবকে সমর্থন করে এরকম একটা সিমিলার আমি উদাহরণ বা সিমিলার কিছু আ ইয়ে দিব, আ ডাটা বা তথ্য দেব। সেটা হলো যে ব্যক্তিগত পর্যায়ে মানে প্রাইভেট সেক্টরে অর্থাৎ কোম্পানি লেভেলে কিন্তু এই ধরনের উদ্যোগটা চালু আছে। সব ফ্যাক্টরি বা সব কোম্পানি হয়তো করছে না। বাট কিছু কোম্পানি কিন্তু করছে। যেমন আমি বলব আরেকে সিরামিক শুরুতেই তার স্যানিটারি ওয়্যার করার শুরুতেই কিন্তু স্যানিটারি ওয়্যারের সমস্ত লোকজনকে দুবাই নিয়ে গিয়ে ২ মাসের ৩ মাসের একেবারে ট্রেনিং করায় নিয়ে আসছে তার মানে নিয়োগকৃত এমপ্লয়িদের। তো ও ও এটা কিন্তু ওরা কিন্তু ওদের উদ্যোগে এটা কিন্তু করায় নিছে। ইভেন চারু সিরামিক, গ্রেট ওয়াল সিরামিকেরই চারু সিরামিক তারাও কিন্তু এটা করছে। তাদের যেই এমপ্লয়িদেরকে নিয়ে গিয়ে কিন্তু থাইল্যান্ড থেকে ট্রেনিং ফেনিং করায় নিয়ে আসছে। আমিও যখন আরেকে এবং গ্রেট ওয়ালে কাজ করছি, আমাকেও বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমাকেও কিন্তু অ্যাব্রোডে পাঠায়, আমাকেও কিন্তু শর্ট টার্ম কোর্স বা ট্রেনিং করায় নিয়ে আসছে। তো এটা আছে। কিন্তু আমরা যেহেতু ইনস্টিটিউট থেকে বিবেচনাটা করতেছি বা প্রস্তাবনাটার পক্ষে কথা বলতেছি, সেটা আসলে সরকারি কিছু বিষয় আছে সেগুলোর সাথে সমন্বয় করে ফিনান্সিয়াল বিষয়গুলো সমন্বয় করে তারপরে এই জিনিসটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়াটা আমি মনে করি যে ভালো হবে। তবে এটা নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এখন আসলে স্যার ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন গত সপ্তাহে মিজান স্যার সাথে কথা বলতেছিলাম যে একটা ফ্যাক্টরি যখন একটা ছেলের পিছনে ইনভেস্ট করে, যে সাপোজ তাকে দেশের কোথাও অন্য কোথাও পাঠাইলো, পাঠানোর পরে তাকে নিয়ে ট্রেনিং ট্রেনিং করানো হলো, তখন দেখা যায় যে কিছু একটা সময় পরে বা ১ বছর বা সামথিং বা লেস দেন 1 ইয়ার ওই ছেলেটা ফ্যাক্টরিটা ছেড়ে চলে যায়, অন্য একটা জায়গায় জব করতে যায়। তো এই কারণেও অনেক সময় ফ্যাক্টরি গুলো ইনভেস্ট করতে চায় না, যে আমি একজন মানুষের পিছনে ইনভেস্ট করব, সে তো চলে যাবে, এরকম একটা সম্ভাবনাও কিন্তু আছে। তো আপনি কি এটাকে কোন ভাবে কিভাবে দেখেন? আছে। এটা ব্যাপকভাবেই আছে। সেক্টরে এটা ব্যাপকভাবেই আছে। একটা এন্টারপ্রেনার বা একজন মালিক যখন আ এই একটা এমপ্লয়ির পিছনে এই ধরনের একটা ইনভেস্ট করবে, ইনভেস্ট করলে সে একটা অ্যাসেট তৈরি করলো। তো সেই অ্যাসেটটাকে উনি যদি ভোগ না করতে পারে বা উনার কোম্পানির যদি একটা মিনিমাম টাইম যদি উনি এটার আউটপুট না পায়, তাহলে তো এটা আ অন্য কেউ আসলে এটাকে তো পজিটিভলি নিবে না। এটাই স্বাভাবিক। সেটাই এখন সেই ক্ষেত্রে ধরেন যে আমাদের দেশে কিন্তু বেশ ভালো ভালো অনেক অনেক ভালো ভালো লেভেলের এক্সপার্ট আছে, কিন্তু নতুন যারা বের হয়ে আসতেছে এদের ভিতরেও মানে আমাদের ব্যাচ থেকে অনেকেই সিরামিক থেকে চলে গেছে, তারা সিরামিকের বাইরে কাজ করতেছে, এখনো অনেকে বের হচ্ছে, তারা বিভিন্ন ভাবে বিএসসি করতেছে বা বাইরে এইগুলো করতেছে। যদি আমরা এই বিদেশে যাওয়ার সুযোগটা পাই, বিদেশ থেকে ট্রেনিং করে আসার সুযোগটা পাই, এবং এই ক্ষেত্রে যদি আমাদের যে এতগুলো ফ্যাক্টরি আছে তাদেরও যদি একটা ইয়া থাকে, মানে একটা ইনভলভনেস থাকে, যে হ্যাঁ প্রতি বছর আমরা একটা ছোট্ট অংশ দিচ্ছি এই পারপাসে যে তোমরা বিদেশে গিয়ে একটা ট্রেনিং করে আসবা, তখন কিন্তু দেখা যাবে যে অনেক ছেলেরা আমাদের এই সেক্টর ছেড়ে যাবে না। বা যেহেতু আমার একটা বাইরের দেশের ট্রেনিং আছে, আমি এই সম্পর্কে কিছু জানি, তাইলে আমি কিছু করার চেষ্টা করি। সে হয়তো বা চাকরি না করলেও সিরামিক সেক্টরে কিছু একটা করার চেষ্টা করবে, যেহেতু তার একটা মানে বাইরের দেশেরও একটা নলেজ আছে। এটা আমাদের দেশে অনেক বড় কিছু মনে করা হয়, এবং এটা অনেক বড় কিছু যদি আমরা জায়গা মতো ট্রেনিংটা করতে পারি। তো এই ক্ষেত্রে কি সিরামিক যে ফ্যাক্টরি গুলো আছে তাদের কি ইনভলভনেস আপনি মনে করেন দরকার? আ এটা হা এক কথায় আসলে আ উত্তর দেওয়াটা একটু কঠিন। তবে দরকার তো অবশ্যই, এটা আমি মনে করি এবং আমি আ এর পক্ষে। তবে এর মধ্যে অনেক সমন্বয়ের বিষয় আছে। অনেক কিছুর সমন্বয়ের বিষয় আছে। আমাদের ইনস্টিটিউটকেই আসলে আমি মনে করি যে আগায় আসতে হবে।
এবং প্রাইভেট সেক্টরে যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে সবার ক্যাপাবিলিটিও একরকম না, সবার মেন্টালিটিও একরকম না। তাদেরকে আসলে এক সুতায় গেঁথে একটা পর্যায়ে একটা ঐক্যমতে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট বা সিরামিক সোসাইটি বা ওই যে সিরামিক ওনার্স অ্যাসোসিয়েশন এদেরকে সহ নিয়ে সমন্বয় করে একটা পর্যায়ে এনে এক সুতায় গেঁথে হয়তো বা একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিলে সেটা আমার মনে হয় ইফেক্টিভ হবে, ভালোভাবে ইফেক্টিভ করা যাবে। কারণ বাইরের থেকে যখন একটা মানুষ আসে কাজ করতে বাংলাদেশে, তখন তাকে দেখা যায় যে সবকিছু দিয়ে দেওয়া হয়, যা দরকার সব। অথচ আমাদের দেশের এই এক্সপার্ট গুলো তৈরি করা হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি গুলো, যাদের এই ম্যান পাওয়ার গুলো দরকার, তারা আগায় না আসে, তাহলে মানে বিদেশে যখন একটা এক্সপার্ট তৈরি হয়, তারাও কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির আন্ডারে কাজ করে, তারপরে তারা ওই এক্সপার্টটা তৈরি হয়, তারা বিভিন্ন জায়গায় পাঠায়। তো আমাদের দেশ যদি এটা স্টার্ট না করে, তাহলে আমরা এক্সপার্ট কিভাবে হব? রাইট, রাইট। আমাদের দেশেও আমি বলবো, আমি টাইল সেক্টরের কথা বলবো। টাইল সেক্টরের ২০, ২২, ২৩ বছর, ২৫ বছর যাবৎ আমাদের আসলে টাইল সেক্টরের আ যে জার্নি, এই জার্নিতে এই মুহূর্তে এ পর্যায়ে আমি বলবো আমাদের দেশেও এক্সপার্ট আ তৈরি হয়ে গেছে এবং এক্সপার্ট লেভেল আ আস্তে, আস্তে সমৃদ্ধ হচ্ছে। এ হ্যাঁ। পর্যায়ে আ কম্পিট করার মতো বা নিজেকে নিজের যোগ্যতা প্রমাণ করার মতো আ অনেকেই আছে। আ আমি আ মানি আ নাম হয়তো এই মুহূর্তে নাম না বললেও বেশ কয়েকজন আছে। বেশ কিছু লোকজন আছে যারা ক্যাপেবল এবং ওয়েল এনাফ ক্যাপেবল। এরকম আ যেকোনো অবস্থাতে, যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, ফ্যাক্টরিকে একটা আন্তর্জাতিক মানের ফ্যাক্টরির সাথে কম্পিটিশন করে চালানোর ক্ষমতা এবং যোগ্যতা, দক্ষতা, এই ধরনের অবস্থা আমাদের মধ্যেও আছে এবং তৈরি হইছে। এটা শুধু আমি বলব যে যারা আমাদের দেশের ইন্ডাস্ট্রির মালিক বা যারা এন্টারপ্রেনার পর্যায়ে আছে, তাদের একটু সহযোগিতার হাত বাড়ানো দরকার। তাদের একটু মন মানসিকতায় এই পরিবর্তনটুকু বা এই পজিটিভ চিন্তাভাবনা, এই জিনিসটুকু আ আমাদের একটু সাহায্যের দরকার। এই জিনিসটুকু আনা দরকার। আমি মনে করি তাহলে আমাদেরকে যদি বা আমাদের যারা এই পর্যায়ে আসতেছে তাদেরকে যদি সহযোগিতার হাত উনাদের লেভেল থেকে না বাড়ায় দেওয়া হয়, তাহলে তো আসলে যোগ্যতার প্রমাণ এবং প্ল্যাটফর্মটাকে আমরা তো প্রুভ করতে পারবো না। তো না। সেক্ষেত্রে আমি বলব যে এটা আমাদের লেভেলে এক্সপার্ট হচ্ছে এবং বেশ ভালো অ অবস্থানেই আমরা আমাদের এক্সপার্ট যারা আছে তারা কিন্তু চলে আসতেছে। শুধু সহযোগিতার হারটা যদি পারস্পরিকভাবে যদি আ ঠিকমতো যদি আ ইয়ে হয়, তাহলে এটাকে আমরা খুব খুব দক্ষতার সহিত আমরা প্রমাণ করতে সক্ষম হব। এবং এর আমি উদাহরণ হিসেবে একটু বলতে চাই, আমাদের দেশে বেশ কিছু টাইলস ইন্ডাস্ট্রি উইথআউট এনি ফরেনার্স কিন্তু চলছে। হ্যাঁ। উইথআউট এনি ফরেনার্স। আমি উদাহরণ হিসাবে বলতে চাই গ্রেট ওয়াল সিরামিক, মির সিরামিক, ইভেন আমি যেটাতে বিএইচএল সিরামিক, উইথআউট এনি ফরেনার্স এই ফ্যাক্টরিগুলো কিন্তু চলছে। সেটাই। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আসলে একটা সময়ে যা ছিল, ওই সময়টার পরে এখন যে সময়টা, সময় তো পরিবর্তন হয়েছে, মানুষের জানার ব্যাপারটা পরিবর্তন হয়েছে। এখন যদি সিরামিক ফ্যাক্টরি ওনার গুলো, অ্যাসোসিয়েশনরা, তারা যদি আগায় না আসে, তাহলে আমাদের ভিতরে এক্সপার্টও তৈরি হবে না। আর আমরা সবসময় অন্যের প্রতি তাকায় থাকবো যে তারা কখন দিবে এবং আমরা খাবো। এই মানসিকতার আসলে পরিবর্তন হওয়ার দরকার। এটা পরিবর্তন না হলে আমাদের যারা আছে, এখন যারা বের হয়ে আসতেছে, এরা আসলে মানে এত পরিমাণ ডিমোটিভেটেড হবে। কারণ হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে জব করতে গেলে, সেটা বিশ্বের অন্যান্য দেশে যখন দেখা যায়, মোটিভেশন দরকার। আমাদের ভিতরের অনেকের মোটিভেশনটা নাই। এই কারণে আমাদের বেস্ট আমরা দিতে পারি না, যে হ্যাঁ এইটা সব থেকে আমি ভালো পারি। ওই যে আমাদের ভিতরে মোটিভেশনটা নাই, আমাদেরকে ওটা দেওয়া হয় না। এটা আসলে স্যার মানে দুঃখজনক। হ্যাঁ, এটা ঠিক। এটা দুঃখজনক। আসলে ওইভাবে নিজেকেও একটু সংবরণ রাখতে হবে। নিজেকেও একটু ধৈর্যের মধ্যে রাখতে হবে।
আমি পড়াশোনা করলাম, আমি পাশ করলাম, পাশ করার সাথে সাথে আমাকে আসলে একটা জব পাইতে হবে, তাও আবার জবটা ড্রিম, ড্রিম একটা কন্ডিশন, এটা গেল। এরপরে আবার হলো আমাকে, না আমার একটা মানে ভালো একটা ডিপার্টমেন্ট না হলে আমি তো করতে পারবো না, আমি তো এইটাতে ইন্টারেস্টেড। সেগুলো বিষয় আছে, কিন্তু এইগুলোর মাঝেও আমাকে আহ, মানে ওয়েল এস্টাবলিশ হইতে গেলে সামনে যে কন্ডিশনে আসুক সেই কন্ডিশনকে জয় করতে হবে। হ্যাঁ, আমি যদি বডি প্রিপারেশন ডিপার্টমেন্ট পাইও, আমি ল্যাবরেটরিতে ইন্টারেস্টেড হইলেও আমি কিন্তু বডি প্রিপারেশনের প্রস্তুতি, পড়াশোনা সবকিছু কিন্তু আমার পিছনে, আমার রসদ কিন্তু আমার সাথে আছে। তো সো হোয়াট ইজ ইওর প্রবলেম, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম, এখানে তো কোনো সমস্যা এই মুহূর্তে দেখছি না। হ্যাঁ, আমি বডি প্রিপারেশন থেকেও ল্যাবরেটরির জন্য আমি কাজ করতে পারি, ল্যাবরেটরির আমার ইন্টারেস্ট যদি থাকে, সেটা ম্যানেজমেন্টের নজরে যদি আমি যথাযথ কর্তৃপক্ষ এবং যথাযথ সিস্টেমের মাধ্যমে যদি আনতে পারি, তাহলে তো ওখানেও আমি একসময় আমি আমার জায়গা করে নিতে পারি। হ্যাঁ, তো মোটিভেশন যেটা সেটা হলো যে আগে পড়াশোনাটা ঠিক করে করে আসতে হবে। পড়াশোনা, প্র্যাকটিক্যাল যেই জিনিসগুলো, এগুলোকে কোনো কোনো অবস্থাতেই কোনো কিছুতেই এক চুলও ছাড় দেওয়া যাবে না। পাশ করার পরে তারপর কর্মজীবন। পড়াশোনা অবস্থায় কর্মজীবন নিয়ে চিন্তা না করাই ভালো। চিন্তা করলে ২ দিক থেকেই হতাশাটা বাড়তে থাকে। পড়াশোনার দিকেও হতাশা, মনোনিবেশ করাটা কষ্ট হয়। আর কর্মজীবনের একটা হতাশা ওইখান থেকেই শুরু হইতে থাকে। তো আমি বলব যে ওই সময় না করাটা, পড়াশোনাটা শেষ করে কর্মজীবনে আসার পরে বা কর্মজীবনে আসার সময় তখন ওইটা নিয়ে ভাবাটা ভালো। আর মোটিভেশন, মানে কর্মের মোটিভেশন বলতে কি বলবো, আল্লাহ পাক তো রিজিক দিয়েই দিছে, সবাইকেই দিয়ে দিছে। যার যেখানে আছে তার সেখানেই এটা একটু খুঁজে নিতে হবে, পাওয়া যাবেই। সিরামিকে পড়াশোনা করলে যে চাকরি পাওয়া যাবে না, আর মানে কোনো কাজ পাওয়া যাবে না, আমি এটা মনে করি না। আমাদের সিরামিকের ছেলেপেলেরা একেবারেই যে মানে কাজহীন অবস্থায় আছে, আমার মনে হয় সেটাও না। অন্যান্য যে কোনো ট্রেডের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে এবং আমরা ভালোভাবেই আছি। তো কাজ থাকবেই, কাজ পাবেই। আমি যখন পাশ করি তখন বাংলাদেশে প্রাইভেট সিরামিক টাইলস সেক্টরের, মানে আধুনিক টাইলস ফ্যাক্টরি বলতে এই ফুয়াং সিরামিক শুরু হয়। পাশ করার আগে কিন্তু এটা চিন্তাতেও ছিল না যে আমি একটা জব পাবো, তাও টাইলস ইন্ডাস্ট্রিতে। তো এটা কিন্তু হয়ে গেছে, সময় কিন্তু আল্লাহ পাক সবকিছু করে দিছে। এরকম যারা আসতেছে তাদেরও অবশ্যই আল্লাহ পাক ব্যবস্থা রাখছে। এত ডিমোটিভেট, এত একেবারে ডিমোরালাইজ হলে হবে না। অবশ্যই সামনে ভালো কিছুই আসবে এবং ভালো কিছুই সবাই ভালোভাবেই পাবে। হ্যাঁ, সেটাই সেটাই অবশ্যই। আমাদের তো ইচ্ছা তো ওটাই। এখন আরেকটা প্রশ্ন আসছে এখানে যে মেধার সুযোগ কতটুকু একটা ফ্যাক্টরিতে, যে কেউ নতুন কিছু নিয়ে আসলো, নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো প্রোডাক্ট আইডিয়া বা সামথিং নিউ, তো ওই ক্ষেত্রে আসলে ওই ছেলেটার মেধার বা ওই মেয়েটার মেধার জায়গাটা কতটুকু থাকে, তাকে কতটুকু সম্মান করা হয় এই ক্ষেত্রে? এটা আমি বলব যে এটা খুব ভালোভাবেই সম্মান বা স্বীকৃতি যেটা বলো, সেখানে স্পেশালি টাইলস সেক্টরে আছে। আমার নিজের বেলাও এটা হইছে এবং আমার দেখা মতে এরকম আরো ২-১ টা ঘটনাও আমার জানা আছে। এখানে হলো মেধা, যে কোনোভাবে তার যোগ্যতা এবং মেধা থাকলে সে যদি এটাকে বিকশিত করতে পারে, যে কেউ এটার স্বীকৃতি এবং এটার যোগ্য সম্মান দিতে বাধ্য, দিবে। প্রথমত প্রথমত যেটাই হোক, প্রতিভা যেটাই হোক, সেটা হলো যে ফ্যাক্টরিতে বা যে রিলেটেড ফ্যাক্টরিতে জব করতেছি, সেটার উৎপাদনশীলতার দিকে আগে খেয়াল করতে হবে। মেধাটার বিকাশ, মেধাটার প্রকাশ থাকতে হবে ওই কেন্দ্রিক। অর্থাৎ যে যে ফ্যাক্টরিতে আছে সেই ফ্যাক্টরির প্রোডাকশন কতটা ডেভেলপ করতে পারলো, কতটা ইনক্রিজ করতে পারলো, কস্ট ইফেক্টিভ কতটুকু সে মিনিমাইজ করতে পারলো, অপটিমাইজ করতে পারলো, এই জিনিসটা ওই মেধার ভিত্তিতে এই সমস্ত সেক্টর বা এই সমস্ত সাইটগুলোতে যদি প্রকাশ করতে পারে, ম্যানেজমেন্ট অবশ্যই এটার স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত এবং ম্যানেজমেন্টও এই ধরনের অ্যাক্টিভিটিসই সবার থেকেই আশা করে, সবার থেকেই চায়। সেক্ষেত্রে যোগ্য প্রতিভা, যোগ্য মেধার সম্মান আমি মনে করি অবশ্যই অবশ্যই সে পাবে। আম, স্যার, এখন যারা সিরামিকে মানে আমাদের স্টুডেন্ট যারা বের হচ্ছে 2020 সালে, যারা অষ্টম সেমিস্টার কমপ্লিট করে বের হবে, তাদের জন্য যারা যদি টাইলস ইন্ডাস্ট্রিতে জব করতে চায়,
তো এদের জন্য আপনার ক্যারিয়ার অ্যাডভাইসটা কি, মানে এরা কিভাবে শুরু করা উচিত, বা কোন জায়গা থেকে শুরু করা উচিত, বা এদের জন্য আপনার কি কথা আর কি, আপনার অ্যাডভাইসটা কি কি হতে পারে? আমার এদের জন্য কথা একটাই যে ভালোভাবে একাডেমিক্যাল যেই সিলেবাসের যেই পড়াগুলো আছে সবগুলোকে একেবারে খুব খুব মনোযোগের সহিত খুব ভালোভাবে রপ্ত করা। ওই পড়াশোনাটা কর্মজীবনে এসে ওই পড়াশোনাটা দ্বিতীয়বার আর পড়াশোনা করার সুযোগ থাকে না। প্র্যাকটিক্যাল লাইফে এসে ওই পড়াশোনার একটা রেফারেন্স ধরে প্র্যাকটিক্যাল লাইফের সাথে তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো যাই হোক, পড়াশোনাটা খুব ভালোভাবে যাতে করে, যেটা জানার সেটাকে ইনকমপ্লিট না রেখে পূর্ণভাবে যাতে জেনে আসে। আর টাইলস ইন্ডাস্ট্রিতে আসতে চাইলে, ক্যারিয়ার গড়তে চাইলে যেকোনো টাইলসের যেকোনো ডিপার্টমেন্টেই সে মানে সুইটেবল হতে পারে। সেটা তার জানা এবং তার বোঝার উপর নির্ভর করবে। র মেটেরিয়ালস সাইডটা ভালোভাবে জেনে আসা, টাইলসে কি ধরনের র মেটেরিয়ালস গুলো ইউজ হয়, এগুলার ক্যারেক্টার কি, কি ধরনের এটার বাংলাদেশে এটার ব্যবহার কালটা কিরকম, ব্যাপ্তিটা কিরকম, এই সমস্ত জিনিস একটু জানা। তারপরে হলো যেহেতু টাইলসে অর্থাৎ ফায়ারিং ইয়েটা হয় হলো রোলার কিনলে, রোলার হার্ড কিনলে, তো ওই কিল সম্পর্কে, ফায়ারিং সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে আসা। বডি প্রিপারেশন সাইডেও বডি প্রিপারেশন যে সমস্ত বল মিল এবং যে সমস্ত প্রসেসগুলো হয় সেটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে আসা। পড়াশোনার মধ্যেই আছে, কিন্তু তারপরেও ইন প্র্যাকটিক্যালি কারোর সাথে একটু রেফারেন্স করে নিয়ে আরেকটু এটার সাথে ঝালাই করে যোগ করে দেওয়া। আহ, এভাবে করে আসলে তাহলে এই সাইডে বা এই ইন্ডাস্ট্রিতে আসলে তার জন্য সহজ হবে এবং সে খুব, আমি মনে করি খুব দ্রুতই সে তার যোগ্যতার প্রমাণ রাখতে পারবে। এটা আসলে অনেক সুন্দর একটা, মানে অনেক সুন্দর একটা অ্যাডভাইস হয়েছে যে আসলে কোন কোন জিনিসগুলো আমাদেরকে ঝালাই করা উচিত কাজ করার আগে। আর আরো একটা স্যার, সব থেকে বড় ব্যাপার আমি মনে করি, আমাদের টাইলস সেক্টরের এখনো ওইভাবে শুরু হয় নাই, যে যেহেতু এক্সপোর্টটা শুরু হয় নাই, যে যে ভাষার যে একটা চর্চা, ইংলিশটা যে দরকার, ইংলিশটা যে অনেক বেশি দরকার। সেটা বাইরে ট্রেনিং করার ক্ষেত্রে আমাদের ইংলিশটা দরকার হয়, কোনো বই পড়তে গেলে আমার ইংলিশটা দরকার হয়, একটা নতুন মেশিন আসছে তার মেনু পড়তে গেলে আমার ইংলিশটা দরকার হয়। তো আমাদের এই ভাষার প্রতি একটা আম, মানে ভাষার প্রতি আমাদের যে একটা মানে দেওয়া উচিত, ফোকাস করা উচিত, এটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন স্যার। এটা এক কথায় বলবো, অতি জরুরি ভিত্তিতে এবং জরুরি ভাবে এই জিনিসটাকে আহ, মানে সিরিয়াস নেওয়া উচিত সবাইকে। এই জন্য ইংরেজি ছাড়া আসলে এই সেক্টরে এই মানে এখানে কাজ করার কোনো সুযোগই নাই। বাংলাতে কোনো কিছুই নেই, সবকিছুই আসলে কিন্তু ইংরেজিতে। একটা মেশিনের অপারেশন থেকে শুরু করে মেশিনের স্পেয়ার পার্টস থেকে শুরু করে ক্যাটালগ সবকিছু বুঝতে পড়তে এবং এটা নিয়ে কাজ করতে হলে সব ভাষা সবকিছুই কিন্তু ইংরেজিতে। অতএব কমিউনিকেশনও যদি করতে যাই, ইভেন ফরেনারদের সাথে কমিউনিকেশন অথবা ওই টেকনিক্যাল কোনো সাপোর্ট, ওই ডিপার্টমেন্ট বা ওই সাপ্লায়ার থেকে টেকনিক্যাল সাপোর্ট আনতে গেলে সেটাও একমাত্র ভাষা হলো ইংরেজি। তো ইংরেজিটা খুব ভালোভাবে রপ্ত করে আসতে হবে। স্পেশালি স্পেশালি ইমেইলিং করা, ড্রাফটিং করা, এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটু নজর দিয়ে আসতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো স্পেলিং এ হয়তো বা প্রথম কারো এদিক সেদিক বা ভুল বা কম বেশ থাকতে পারে, কিন্তু মূল যেই ভাব প্রকাশটা, মূল যেই ভাষাটা আমি যেটা বলতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি, এই জিনিসটা করার মতো একটা অ্যাবিলিটি বা একটা ওয়ে অবশ্যই বের করে প্রস্তুতিটা ওর মধ্যে নিয়ে আসতে হবে। না হইলে একেবারেই আমি বা কেউ যদি একেবারেই কমিউনিকেশনে কিছুই না করতে পারে তাহলে কিন্তু সে অনেক পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে যাবে। আম, আর একটা ব্যাপার হচ্ছে স্যার, এখানে ওই ক্ষেত্রে আমাদের যেহেতু অনেক ফ্যাক্টরি গুলোতে ফরেনাররা কাজ করে, তো এখন ওদের সাথে কমিউনিকেট করার জন্য তো আমাদের ইংলিশটা দরকার হয়। তারপরে হচ্ছে যে মানে যদি আমি একটা ফরেনার সাথে ভালো কাজ করতে পারি, তাহলে দেখা যায় যে ম্যানেজমেন্টও আমাকে খেয়াল করতেছে না যে এই ছেলেটা বা এই মেয়েটা ফরেনারদের সাথে খুব ভালো ইন্টারঅ্যাক্ট করতেছে, কথা বলতেছে, কাজ করতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা কিন্তু মানে এই ক্ষেত্রেও আমরা ওই যে মানে ম্যানেজমেন্টের একটা ভালো নজরে পড়তে পারি। তো ভাষাটা তো আসলে স্যার সব দিক থেকেই মনে করি যে দরকার। একেবারে একেবারে অ্যাবসলুটলি রাইট, অ্যাবসলুটলি। আচ্ছা। আম, এটা আসলে স্যার একটা ফানি ব্যাপার, বাট মানে ফানি না, মানে এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের এই যে মোটিভেশনাল কথাটা যে বলতেছিলাম,
আমাদের মানে আমাদের যে কলেজের পরে চাকরি জীবনে কোনো ফ্যাক্টরিতে আজ পর্যন্ত দেখলাম না যে ধরে যে একটা বনভোজন হয়, বা একটা একটা মানে ভালো কর্মী নির্বাচন, বা একটা ছেলে, ঠিক আছে এই ছেলেটা এই বছর ভালো কাজ করছে, এই যে একটা পুরস্কার দেয়, যে একটা স্বীকৃতি দেয় যে হ্যাঁ ইউ ডিড সামথিং ভেরি নাইস। হ্যাঁ, তারপরে এই যে দেখা যায় যে উপরস্থ কর্মকর্তা যারা আছে, মানে আপনারা যারা আছেন, আপনাদের লেভেলে যারা আছে, এরকম উপরস্থ কর্মকর্তা যারা আছে, তাদের একটা ফ্যামিলি সহ দেশের বাইরের ট্রিপ বা দেশের মধ্যে ট্রিপ, এইগুলো মনে করি যে এক একটা ছোট ছোট আহ, কি বলা যায়, এক একটা মানে এক একটা দিস ইজ অ্যাপ্রিসিয়েশন, এই এই জিনিসগুলো আসলে আমাদের ফ্যাক্টরির লাইফে নাই। তো এই জিনিসগুলো আসলে কি শুরু হওয়া উচিত না? একেবারে নাই বলবো না, কম কম আছে, কম আছে। আমি আচ্ছা। আমার ব্যক্তিগত ক্যারিয়ার বা আমার লাইফের কিছু শেয়ার করব। দুই একটা কোম্পানিতে আমি এই ধরনের কার্যক্রম পরিচালিত আছে এবং আমি নিজেও করে আসছি। সেটা হলো যে ওই যে বেস্ট ওয়ার্কার বা কর্মী নির্বাচন, যেটা গ্রেট ওয়াল সিরামিকে এই সিস্টেমটা আমার সময় চালু হয়েছে এবং আমি আমার মনে হয় এখনো তারা ক্যারি অন করছে। আকি সিরামিকেও এই ধরনের প্রক্রিয়াটা চালু করে দিয়ে আসছি, চলছে। তো আছে হয়তো ফুল কন্টিনিউ না, মাঝে মাঝে ডিসকন্টিনিউ হয়, বাট আছে তাদের এই ধরনের প্র্যাকটিস কিছু কিছু ইন্ডাস্ট্রিগুলোতে আছে। আর বনভোজনের বিষয় যেটা আসছে, এটা আসলে তো সামগ্রিকভাবে সবাইকে নিয়ে করাও খুব টাফ। যেহেতু 24 আওয়ার্স প্রোডাকশন বেস ফ্যাক্টরি, আমাদের টেকনোলজিটাই এরকম। ফ্যাক্টরি আসলে একদিন বা 2 দিনের জন্য শাটডাউন করে সবাইকে নিয়ে বনভোজন বা এই ধরনের একটা গেট টুগেদার করতে গেলে এটা মানে মালিক পক্ষ থেকে বা নিজেদের পক্ষ থেকেও আসলে বিষয়টাকে অতটা ওইভাবে ইচ্ছা থাকলেও করা যায় না। তবে পার্শিয়ালি বা পার্টলি করে, অনেক ইন্ডাস্ট্রি করে, বেশিরভাগ ইন্ডাস্ট্রি করে। ব্যক্তিগতভাবে বলবো, ব্যক্তিগতভাবে অনেকে করে, আবার কোম্পানিও এর মধ্যে ইনভলভ হয় বা ডোনেট করে বা এটার একটা ব্যবস্থা করে দেয়, যেটা হলো গ্রুপ ওয়াইজ। যেহেতু প্রোডাকশনটা 24 আওয়ার্স বেস প্রোডাকশন, সেক্ষেত্রে হয়তো বা 2টা বা 3টা গ্রুপ করলো, একদিন এই গ্রুপ গেল, আরেকদিন ওই গ্রুপগুলো, এভাবে কিছু কিছু অ্যাক্টিভিটিস কিছু কিছু ফ্যাক্টরিতে কোম্পানিতে এখনো চালু আছে। তবে হ্যাঁ, সবগুলোতে নাই। এই ধরনের উদ্যোগ সব ফ্যাক্টরিতে আমার মতে অবশ্যই করা উচিত এবং ফ্যামিলি নিয়ে বাহিরে যে একটা ট্যুরের কথা যেটা বললাম, সেটাকেও আমি অ্যাপ্রিশিয়েট করি এবং এটা অবশ্যই করা উচিত। এট লিস্ট বছরে একবার এই ধরনের, সবাইকে তো আর সম্ভব না, উপরস্থ লেভেলের যারা আছে হয়তোবা এই ধরনের একটা প্লেজার ট্রিপ যদি দিতে পারে বা কোম্পানি যদি এই ধরনের চিন্তা ভাবনা করে, সেটা অবশ্যই অনেক একটা বুস্ট আপ হয়, অনেক ভালো হয়। ভালো হয়, একটা এটা একটা বুস্টিং একটা ব্যাপার যে হ্যাঁ আমি আসলে কিছু নতুন এনার্জি পাইলাম, এবার আমি আমার এনার্জিতে আবার কাজ করা শুরু করি। তো রাইট। আমরা স্যার এক্সপার্ট নিয়ে কথা বলতেছিলাম যে বাংলাদেশে এক্সপার্ট লেভেলের যে ঝামেলাটা আছে বা আস্তে আস্তে হচ্ছে, আরো সামনে হবে। তো এই বাংলাদেশে এখন যে ফ্যাক্টরি গুলো হচ্ছে, মানে ধরেন যে নতুন যে ফ্যাক্টরি গুলো আসতেছে বা আসবে, এই ক্ষেত্রে যারা অ্যাডভাইজার হিসেবে হিসেবে কাজ করে এরা তো ম্যাক্সিমাম বিদেশি নাকি? ম্যাক্সিমাম বিদেশি আছে, কিছু কিছু সেক্টরে, কিছু কিছু ইয়েতে আছে। আবার নতুন যে সমস্ত কোম্পানি আসতেছে সেগুলোকে আমাদের দেশের লোকজনই এখন, বেশিরভাগটাই আমাদের দেশের লোকজনই টেক ওভার করতেছে। আচ্ছা আচ্ছা। স্যার এই নতুন ফ্যাক্টরি হওয়ার ক্ষেত্রে কি কি মানে দ্বিধা আপনি মনে করেন যে কি কি প্রবলেম এই যে নতুন উদ্যোক্তাদের, আমাদের আসলে আমাদের দেশে তো আরো অনেক বেশি ফ্যাক্টরি হতে পারে সিরামিক ইন্ডাস্ট্রি, অন্যান্য ফ্যাক্টরিদের তুলনায় সিরামিক ইন্ডাস্ট্রি অনেক কম আমাদের দেশে। তো এই যে নতুন রাইট। উদ্যোক্তা আসার ক্ষেত্রে যে কি 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 ধরনের প্রবলেম, দ্বিধা বলতে ব্যাপারটা। আমি বলবো চিফ ডিফিকাল্টিস এর মধ্যে এক হলো গ্যাস। গ্যাসের অ্যাভেলেবিলিটি ওইরকম পর্যায়ে এই মুহূর্তে বর্তমান কন্ডিশনে আমাদের নাই। গ্যাসের অ্যাভেলেবিলিটি এবং গভর্নমেন্ট যদি সেইভাবে গ্যাস সেক্টরটাকে ওপেন করে দেয়, তাহলে নির্দ্বিধায় অনেক অনেক ইন্ডাস্ট্রি হবে, যেগুলো আরো আগে হয়তোবা হয়ে যেত যদি গ্যাসের এই প্রতিবন্ধকতা না থাকতো। আর এর সাথে র মেটেরিয়ালস এর কিছু সোর্সিং এর বা কিছু আউটসোর্সিং এর কিছু বিষয় আছে, এগুলোর প্রতি যদি গভর্নমেন্টের যে সমস্ত ভ্যাট ট্যাক্স এবং যে সমস্ত মানে বাধা বা যে সমস্ত ইয়েগুলো আছে, এই শর্তগুলো আছে, এগুলোকে যদি একটু আরো সহজ করে দেয়, তাহলে আমাদের এই বাংলাদেশে সিরামিক সেক্টর, বিশেষ করে টাইলস সহ, যেমন আরেকটা বুমিং সেক্টর আমাদের দেশে এই মুহূর্তে হচ্ছে ব্রিক।
ব্রিক হুম হুম। সেক্টরটা কিন্তু বিশাল একটা বুমিং বুমিং পর্যায়ে। আমরা টাইলসকে এতদিন মনে করছি, এখন আমার কাছে যেটা আমি দেখতেছি মনে হচ্ছে যে টাইলসকে পিছনে ফেলাই দিচ্ছে, ব্রিক সেক্টরটা বেশ দ্রুত গতিতে আগায় যাচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো খবর। তো এইগুলো আরো অনেক বাড়তো, আরো অনেক হইতো, আরো অনেক হইতো নিঃসন্দেহে। এখন স্যার এই যে মানে গ্যাস গ্যাসের যে ব্যাপারটা, উন্নত বিশ্বে এই গ্যাসটা নাই। উন্নত বিশ্বে অনেক জায়গায় আপনার আমি স্প্যানিশ একটা ফ্যাক্টরি দেখলাম, সেটা গত ডিসেম্বরে, টাইলস ইন্ডাস্ট্রি। তো এর পুরো ফ্যাক্টরিটাই হচ্ছে আপনার, ইভেন স্প্যানিশ না, আমি পর্তুগালে একটা ফ্যাক্টরি দেখছি। আমি আজকে সিরামিক থেকে ওই ভিডিওটা আপলোড করব, ওদের ইউটিউবে একটা ভিডিও আছে। ওদের ফুল ফ্যাক্টরিটা চলে হচ্ছে সোলার পাওয়ারে, ওদের উপরে সোলার পাওয়ার আছে, ফুল ফ্যাক্টরি সোলার পাওয়ার প্যানেল গুলো আছে। সেই প্যানেলের যে ইয়াটা মানে শক্তিটা আসে, সেই শক্তিটা থেকে ফ্যাক্টরিটা চলে। তো শুধুমাত্র যে ইয়ে করতে হবে, মানে শুধুমাত্র যে ওটার উপরে ওয়েট করতে হবে গ্যাসের উপরে, যে অল্টারনেটিভ কোনো কিছুকে আনা যায় না বা নিয়ে আসে কাজ করা যায় না। গ্যাস তো এক সময় হয়তো বা নাও থাকতে পারে। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। অল্টারনেটিভ এনার্জি সোর্স যেটা, সেটা এই যে সোলার একটা বিষয় যেটা এখনই বললা, এটা ঠিক আছে। তবে এটা এক্সপেন্সিভ এবং আমাদের দেশে এখনো এটাকে আ প্রুভেন পর্যায়ে আনতে পারেনি কেউ এখনো। যে এটাকে নির্ভর করবে এবং এটা মানে 100% ডিপেন্ডেবল, এ পর্যায়ে আসলে এখনো প্রুভ হয়নি। এছাড়া কোল বেস কিছু ইয়ে আছে যে কোল বেস করা যায়। কোলটা আমাদের দেশে ঐরকম পর্যায়ে এভেইলেবল না। ওই ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া বা আদার্স কান্ট্রি থেকেই ওই সেম ইম্পোর্ট করে আনতে হবে। তো এগুলো বিষয় আছে। এই এর সাথে আসলে বলবো কম্পেয়ারলি গ্যাসটা অ্যাভেলেবল বা গ্যাসটা চিপ বা গ্যাসটাকে ইজি সোর্সিং একটা সেক্টর। এই জন্যই আসলে গ্যাস বেস ইয়েগুলা টেকনোলজিগুলো আমাদের দেশে বা ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে হয়ে গেছে। তবে হ্যাঁ, সামনে সেই দিনই আসতেছে এনার্জি নিয়ে ভাবা। অনেক ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই এনার্জি নিয়ে ভাবা শুরু করে দিছে। বিকল্প সোর্স বা বিকল্প এনার্জিতে কিভাবে যাওয়া যায়। এবং এটাই হবে সামনের দিনগুলা একটা মানে বড় চ্যানেল চ্যালেঞ্জ, চ্যানেল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, হ্যাঁ সেটাই। বড় চ্যালেঞ্জ। এবং এটাকে জয় করতে পারবে যারা, যে যত দ্রুত রিকভার করতে পারবে তারাই ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যেতে পারবে। তো এখানে একটা ছেলে কমেন্ট করছে যে সিরামিক ইঞ্জিনিয়ার ফ্রেশ যারা আছে তাদের বাছাই বাছাই করে তাদের ট্রেনিং করিয়ে নিয়োগ দেয়া। ফ্রেশ অবস্থায় সিরামিক ইঞ্জিনিয়াররা সব থেকে মানে সব ক্ষেত্রে অবহেলিত, এরকম একটা তার মানে দাবি। স্যার আপনার কি মনে হয়? ফ্রেশ ইঞ্জিনিয়াররা সব ক্ষেত্রে অবহেলিত ঠিক না হয়তো, মানে তার মনের এক্সপ্রেশনটা বা তার নিজের মতটা সে বলছে ঠিক আছে। সব ক্ষেত্রে অবহেলিত এটা বলবো না। ফ্রেশ ইঞ্জিনিয়ারদের, আমিও একসময় ফ্রেশ ইঞ্জিনিয়ার ছিলাম। এরকম কেউ না কেউ কারো না কারো শুরুর সময় ফ্রেশই থাকে। ওইখানে আসলে যে ডিপার্টমেন্টেই পড়লো বা যাকে যেভাবে সিলেক্ট করে দেওয়া হলো, সেখানে তার ডেডিকেশন, তার প্যাশন এবং তার যে শিখা এবং শিখা জানার আগ্রহের সাথে যে তার যেই কত দ্রুত সে আউটপুট দিতে পারে, সেই জিনিসটার উপর বেস করে কিন্তু সে আগায় যেতে পারে। অবহেলিত তখনই হয়তো বা হয় যখন 6 মাস 1 বছর পরও একটা ফ্রেশ ইঞ্জিনিয়ারকে 6 মাস 1 বছর অন্ততপক্ষে টাইম দেওয়া হয়। তারপরও যখন সে ওই ডিপার্টমেন্টে ক্যারি ঐরকম ভাবে করতে না পারে বা আউটপুটটা ঐরকম ভাবে না দিতে পারে, তখনও কিন্তু তাকে আসলে অন্যরকম ভাবে বিকল্পভাবে চিন্তা ভাবনা শুরু করে ম্যানেজমেন্ট। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা আমি এবার একটা অন্য প্রসঙ্গে কথা বলি। আমি পর্তুগালে একটা ফ্যাক্টরি আছে, নাম হচ্ছে ম্যাক সিরামিক্স, ম্যাট সিরামিক্স। তো ওদের আমি যে একটু আগে বলতেছিলাম, যারা সোলার পাওয়ার দিয়ে যে ইয়েটা করে, প্রজেক্টটা করে। তো ওরা আরো একটা কাজ করে, সেটা হচ্ছে যে মানে ওদের যে ফায়ারিং যে ডিপার্টমেন্টটা, তো পর্তুগালে কিছু আগ্নেয়গিরির ইয়ে আছে আর কি, মানে বেশ বেশ কিছু আগ্নেয়গিরি আছে। তো ওরা হচ্ছে থার্মাল এনার্জি ইউজ করে হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। ওই থার্মাল এনার্জি থেকে যে ইলেকট্রিসিটি হয়, সেই ইলেকট্রিসিটি থেকে হচ্ছে ওরা কিলনটা করে, যেটা আমি দেখছি আর কি। তো বাংলাদেশে এই মানে এই যে কিলন যেটা হয়, সেটা ম্যাক্সিমাম হচ্ছে গ্যাস বেজ অথবা কোল বেজ হয়। ইলেকট্রিক যে সাইডটা, এই সাইডে আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে না কেন? ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক কিলন গুলো হচ্ছে না কেন? এর কারণটা কি? আমাদের আসলে আহ 1200 থেকে 1250, 1150 এর নিচে ফায়ারিং এর কন্ডিশনটা থাকে না। টাইলস ইন্ডাস্ট্রির আলোকে বলতেছি। এর নিচে ফায়ারিং কন্ডিশনটা থাকে না। 1100, 1150 ডিগ্রি থেকে শুরু করে 1200, 1220, 30, ইভেন ক্ষেত্র বিশেষে আরেকটু বেশিও টেম্পারেচার মেনটেন করতে হয়।
এটা হলো প্রোডাক্ট বেসে। তো সেক্ষেত্রে ইলেকট্রিক সাপোর্টে এই এত টেম্পারেচার সাস্টেনেবল এবং গ্যারান্টি কতটুকু দিবে আসলে আমরা নিজেরাও এই ইয়েটা নিয়ে অতটা না, মানে ভালো প্রুভেন কিনা, কতটুকু নির্ভর করা যায় সেই জিনিসটা সম্পর্কে আমরাও আসলে ভালোভাবে মানে বুঝতেছি না। এক, দ্বিতীয়ত কস্টের একটা বিষয় আছে। ইলেকট্রিক্যালি করলেও এই জিনিসটাতে কিরকম খরচ পড়বে গ্যাসের তুলনায়। অবভিয়াসলি আসলে আমাদের দেশে গ্যাস যেই রেটে এখনো আমরা পাচ্ছি বা যেভাবে আমাদের খরচটা, অন্য কোনো সোর্স অফ এনার্জিতে গেলে এই খরচের সাথে সেই খরচ কোনোভাবেই এক হবে না, এক বেশি হবে না। হবে। আচ্ছা আচ্ছা। এটা একটা বড় বিষয়। আসলে কম্পিটিশনটা তো এখানেই। র মেটেরিয়ালস সাইড বা অন্যান্য সাইড যেগুলো, এগুলো মোর অর লেস সব কোম্পানির প্রায় কাছাকাছি। র হুম। মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে বাকি প্রোডাকশনের কস্টিং এ অলমোস্ট কাছাকাছি। আসলে ইয়েগুলো তো হয়, মানে আমরা বেঁচে আছি বা আমাদের দেশের শিল্পটা এখনো এখনো আগায়া যাচ্ছে হলো এই এনার্জি সোর্স এর একটা বড় কারণ। ভালোভাবে আগায়া যাচ্ছে এনার্জি সোর্স এর জন্য। কারণ গ্যাস আমাদের দেশে এখনো বলবো যে আম মানে এনার্জি যেই কস্টিং সেই তুলনায় গ্যাসের কস্টিংটা এখনো নাগালের মধ্যে আছে এখনো। হ্যাঁ, এই কারণে হয়তো বা এই জিনিসগুলো অনেক বেশি যাচ্ছে। স্যার, আমরা তো অনেক কথা বললাম, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে। তো মানে আপনার যদি আমাদের প্রতি বা স্টুডেন্ট যারা আসতেছে বা অলরেডি যারা ধরেন যে কাজ করতেছে, বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, তাদের সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকতো, তাহলে আমাদের জন্য, মানে আমাদের জন্য আপনার ক্যারিয়ার অ্যাডভাইসটা কি হতে পারে আর কি? সবার উদ্দেশ্যেই এই একই কথা বলবো যে আসলে যারা স্টুডেন্ট আসতেছে, বিশেষ করে যারা এখনো স্টাডির মধ্যে আছে, শেষ পর্যায়ে আছে, তাদেরকে বলবো যে তাত্ত্বিক জ্ঞানটা ভালোভাবে শিখে আসো, ভালোভাবে একেবারে মানে রপ্ত করে আসো। ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখনই করার সময় না, এখনই করার দরকার নাই। ওটা করে তারপর প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যালি যখন আসবা, তখন দ্বিগুণ উদ্যম, দ্বিগুণ সাহস নিয়ে তখন প্র্যাকটিক্যাল লাইফে ঝাঁপায় পড়বা এবং প্র্যাকটিক্যাল লাইফে তখন ওর সাথে তোমরা যত দ্রুত নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবা, তত তাড়াতাড়ি তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবা। আর অন্যান্য সেক্টরে যারা আছে সবাইকে আসলে এই বলবো যে আ আম বিশেষ করে এই যে আ উদ্যোগ আ এবং সঞ্চালক হিসেবে মিস্টার আহমেদ বিন রিয়াজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর থ্যাংক ইউ স্যার, ভেরি থ্যাংক ইউ। ইনিশিয়েটিভ। তো এই উদ্যোগ, এই ধরনের উদ্যোগ চালু থাক এবং এই উদ্যোগের আমার তরফ থেকে মূল মেসেজ হলো আমরা সবাই এক সূত্রে গাঁথা থাকি। স্টে টিউন, স্টে কানেক্টেড। এটাই হলো আমার মূল কথা। আমরা কোনোভাবে যাতে ডিসকানেক্টেড না হয়ে থাকি। আজকে এই প্রযুক্তির কারণে এই যুগে, এই সময়ে এসে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সবার সাথে একটু হইলেও নিজের বা অন্যের ভাবের আদান-প্রদান করতে পারতেছি। কিছুটা হইলেও আমরা জানা বোঝার একটা পর্যায়ে যাইতে পারতেছি। তো এই জিনিসটা আ আরো বেশি, আরো গভীর করতে হবে। আ আমাদের এক সুতোয় একেবারে একত্র হয়ে গাঁথা, একত্র হয়ে বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে এবং আ আমরা আমাদের জন্য এই জিনিসটা সবসময় সবার বেলায় মনে রাখতে হবে। আমরা আমাদের জন্যই। আমরা সেটাই। আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সিরামিক সেক্টরকে কেউই আগায় নিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে আগায় নিয়ে না যাবো। এই হলো কথা। তো আ উম শেষ সর্বশেষ হ্যাঁ স্যার, আমার আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতেছি যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে আমরা দেশ এবং বিদেশের দুই দুই ধাজেরই দুই সাইড থেকেই মানুষ এসে কথা বলবে। যেমন আগামী আগামী লাইভে সম্ভবত একজন মানুষ আসতেছে, ইন্দোনেশিয়ান এক ভদ্র মহিলা, সে হচ্ছে একটা কোম্পানির এরিয়া ম্যানেজার। তো আমি চেষ্টা করতেছি যে সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে, যারা তাদের এক্সপিরিয়েন্সটা, আমরা যে আজকে আপনার থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা পাইলাম, এটা আপনি না বললে আমরা কোনোদিন জানতে পারতাম না। তো এই জিনিসগুলো আসলে চাচ্ছি যে সবাই বলুক, সবাই তাদের কথাগুলো বলুক, কিন্তু মানে এই টাইপের একটা, মানে এইরকম একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছি। এবং আমার আরো সামনে ইচ্ছা আছে যে আমি বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে বা বিভিন্ন ডিজাইন হাউসে গিয়ে, মানে এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট, আমাদের বাংলাদেশে ডিজাইনার নাই। তো রাইট। ডিজাইন আস্তে আস্তে হচ্ছে। তো এইদের সাথে যদি একটা ইন্টারকানেকশন করে দেওয়া যায়, বা এদের সাথে যদি একটা এদের জিনিসগুলো জানা যায় যে একটা ডিজাইনারের জন্য আমার কি কি ক্যাটাগরি থাকতে হবে, কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, এই এই জিনিসগুলো আমি জানার চেষ্টা করতেছি এবং এবং এগুলো মানুষের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এই হচ্ছে আসলে আমার মেইন রিজন এরকম একটা করার, এরকম একটা প্রোগ্রামের চিন্তা করার।
তা আপনারা আসেন বলেই হয়তো বা করতে পারতেছি, না হলে যে কেউ তো জানি না হয়তো বা অন্য কেউ করতো, এই আর কি। তো হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। খুব মানে সুন্দর উদ্যোগ। আমিও এই ধরনের একটা চিন্তাভাবনা আমার মনের মধ্যে আজকেই এই ধরনের একটা উদ্যোগ আমার মনের মধ্যে আসছে যে আমি হয়তো তোমাকে বলতামও যে আ ফরেনার্স যারা বিশেষ করে আমাদের দেশে কিছু আ এরকম ২-১ জন বা ২-৪ জন আছে যারা হয়তো কর্মরত অবস্থায় আমাদের দেশে বর্তমানেই আছে। তো তাদেরও কিছু যদি মানে উদ্যোগে এই ধরনের উদ্যোগে যদি কানেক্ট করা যায় তাদেরও অনেক সুন্দর হবে। এক্সপেরিয়েন্সটাকে শেয়ার করে নিলাম যে তারাও আসলে বাংলাদেশ নিয়ে কিরকম ভাবতেছে, বাংলাদেশের কর্মপরিবেশ সহ হ্যাঁ, বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টটা কিরকম হচ্ছে তাদের মুখ থেকেও শুনলাম, তাদের মুখ থেকেও হ্যাঁ, জানলাম হ্যাঁ, সেটাই। এবং তাদেরও আসলে কতটুকু আন্তরিকতা, কতটুকু ইচ্ছা আছে এবং আ আমাদের দেশে তারা কাজ করে, আমাদের দেশে এসে কাজ করে, তাদের এক্সপেরিয়েন্সটা আমাদের মধ্যে শেয়ার করে আমাদেরকে কতটুকু ডেভেলপ করার তারা ইচ্ছাশক্তি রাখে। এগুলা আমরা যদি মানে তাদের থেকেও জানতে পারি বা তাদের থেকেও যদি কিছু মানে হ্যাঁ, শেয়ার করে তাই নিতে তো। পারি তাহলে ভালো। হ্যাঁ স্যার, এটা ভালো একটা ব্যাপার। এই সম্পর্কে স্যার আমি ফোন দিয়ে আপনার সাথে কথা বলবো, খুব একটা সুন্দর একটা ব্যাপার। তো স্যার আজকে তাহলে, আজকের জন্য আমরা তাহলে বিদায় নেই। অন্য আর একদিন স্যার আপনি অন্য আর একটা ব্যাপার নিয়ে হয়তো বা আমরা আবার আসতে পারি একসাথে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালো তো থাকবেন। ঠিক আছে। আমি আ বিদায়ের আগে এটাই বলব যে এই দেশের এই দুর্যোগময় সারা বিশ্বে এই দুর্যোগময় পরিস্থিতিতে, করোনাময় পরিস্থিতিতে সবাই সবার জন্য দোয়া করি। সবাই একটু সেফ থাকার চেষ্টা করি। যতটুকু আ যার পক্ষে সম্ভব হয় এই জিনিসটা মাথায় রেখে, এই জিনিসটা চিন্তায় রেখে সবাই সবার জন্য দোয়া করি। একমাত্র মহান রাব্বুল আলামিন যদি আমাদের সবাইকে মানে আ দয়া করে, মায়া করে, করুণা করে এবং রহমত করে তাইলেই আমরা হেফাজত হইতে পারবো, তাইলেই আমরা সেফ থাকতে পারবো। তো এটা যাতে সবাই সবার জন্য দোয়া করে এই জিনিসটা আমরা মানে আল্লাহ পাক যাতে আমাদের খুব দ্রুত একটা স্বাভাবিক এবং সুস্থ পরিবেশ আগের মতো আগের থেকে আরো ভালো কন্ডিশনে যাতে আমাদের ফিরিয়ে দেয় সেই দোয়াই করি। সবাই আমার জন্য দোয়া করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এন্ড এই ইয়াটা হচ্ছে যে এই প্রোগ্রামটা আপনি ইউটিউবে পাবেন, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর এভরিথিং, বাই বাই, টেক কেয়ার।